গোধূলির আকাশে তখন রক্তিম আভা ফুটে উঠেছে। গোধূলির সেই মায়াবী রোদে চারিদিক ঝলমল করছে, যেন প্রকৃতি নিজেই আজ তেজস্বিনীকে বরণ করে নিতে এসেছে। সামনে দিয়ে বয়ে যাচ্ছে ছিমছাম ছোট্ট এক নদী, যার কলকল শব্দে এক অদ্ভুত প্রশান্তি মিশে আছে। আর্য নদীর কিনারায় সবুজ ঘাসের উপরে বসেছিল। অনেকক্ষণ অপেক্ষার পর তার মনের মধ্যে সংশয় দানা বাঁধছিল। তেজস্বী কি আসবে? গতকালের সে হাতে লেখা চিরকুটটা সে কি আদৌ গুরুত্ব দিয়েছে? কিন্তু আর্যর প্রতীক্ষার অবসান ঘটিয়ে পেছনে শুকনো পাতার মচমচে শব্দ হলো। আর্য দ্রুত পেছনে ফিরতেই দেখল তেজস্বী দাঁড়িয়ে। পরনে এক স্নিগ্ধ শাড়ি, তাতে তাকে কোনো অপ্রার্থিব রূপসীর মতো লাগছে। আর্যর ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে উঠল। সে উঠে দাঁড়িয়ে তেজস্বীর সামনে গিয়ে বলল, জানতাম আপনি আসবেন। তেজস্বী ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কিভাবে জানলেন? আমি তো নাও আসতে পারতাম। আমার মন বলছিল আমার তেজস্বিনী আমায় নিরাশ করবে না। আর্যর কণ্ঠে এক গভীর বিশ্বাস। তেজস্বী কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে গিয়ে সবুজ ঘাসের উপরে বসল। পাশে ফুলে রাখলো নিজের জুতো জোড়া। আর্যও তার পাশে বসলো, তবে কিছুটা দূরত্ব বজায় রেখে। তেজস্বী এক দৃষ্টে বহমান জলের দিকে তাকিয়ে আছে, আর আর্য তাকিয়ে আছে তেজস্বীর শান্ত মুখের দিকে। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে আর্য নরম স্বরে জিজ্ঞেস করলো, আপনার এমন নিরিবিলি জায়গা খুব পছন্দ, তাই না? ভীষণ। আর্য হঠাৎ গলা খাকারি দিয়ে খুব নিচু অথচ মিষ্টি স্বরে গেয়ে উঠল, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। গানের রেশ কাটতে না কাটতেই আর্য তেজস্বী চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলো, বিয়েটা কবে করছেন আমাকে? তেজস্বী বিরক্ত হয়ে বলল, এক কথা বারবার কেন বলেন আপনি? আর্য দমে গেল না, কিছুক্ষণ চুপ থেকে উদাস মনে বলল, কেন? আমাকে কি আপনার পছন্দ না? তেজস্বী শান্ত গলায় উত্তর দিল, ব্যাপারটা সেরকম নয়, আসলে আমি আর বিয়ে নিয়ে ভাবছি না। আর আপনার এই ছোট মানুষই পাগলামি দিয়ে যদি মনে করেন আমাকে কনভিন্স করবেন, তবে আপনি ভুল করছেন। আর্য এবার বেশ সোজা হয়ে বসলো, তার চোখে এক রোখা জেদ। তাহলে কি করলে আপনার মন পাবো? আপনার জন্য কি করতে পারি আমি? তেজস্বী আচমকা আর্যর চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, খুন করতে পারবেন? তেজস্বীর মুখ থেকে এমন অভাবনীয় কথা শুনে আর্যর শরীরের রক্ত যেন এক মুহূর্তের জন্য হিম হয়ে গেল। সে হন্তদন্ত হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তেজস্বী তার অবস্থা দেখে স্লান হেসে বলল, আরে মজা করলাম, সিরিয়াস নেওয়ার মতো কিছুই হয়নি। আর্য বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে বল, উফ, আমি তো আপনার কথা শুনে সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম আপনার মন পেতে বুঝে আমাকে জল্লাদ হতে হবে। তেজস্বী আবার জলের দিকে তাকাতেই আর্য আলতো করে তার হাতের খুব কাছে নিজের হাতটা রাখলো, কিন্তু ছুলো না। সে ফিসফিস করে বলল, জানেন তেজস্বিনী, খুনের কথা জানি না, তবে আপনার ওই শান্ত চোখের দিকে তাকিয়ে আমি নিজের অস্তিত্ব বিসর্জন দিতে পারি। মানুষ বলে ভালোবাসা অন্ধ, কিন্তু আমার ভালোবাসা খুবই সচেতন। আমি আপনার অতীত বদলাতে পারবো না, কিন্তু আপনার বর্তমানটাকে এতটাই সুন্দর করে দেব যে অতীত আপনাকে ছোঁয়ার সাহসও পাবে না। তেজস্বী মুখ ঘুরিয়ে আর্যর দিকে তাকাতেই দেখলো আর্যর চোখে নক্ষত্রের মতো এক স্নিগ্ধ জ্যোতি। আর্য আবার হাসলো, নদের এই বাতাস কি আপনার কানে কানে বলছে না যে এই পাগল পুরুষটা আপনার জন্য কতটা ব্যাকুল? নদের জল বয়ে যায় তার গন্তব্য, ঠিক তেমনি আমার সব আবেগও যেন আপনার ঠিকানায় এসে মিশেছে। তেজস্বী এবার যেন একটু নরম হলো, সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি বড্ড বেশি কথা বলেন আর্য। তা বলি। আর্য মুচকি হাসলো, কারণ আপনি বড্ড বেশি নীরব থাকেন। আপনার নীরবতা ভাগ করে নেওয়ার জন্যই তো আমার এই বকবকানি। রিদওয়ান কবির একটা সোফায় হেলান দিয়ে বসে আছেন, তার তীক্ষ্ণ দৃষ্টি সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। পাশে বসা সহকারী হৃদয় নোটবুক বের করে তৈরি। রিদওয়ান আজ এসেছেন মিসেস দিলওয়ারা বেগমের স্বামী অ্যাডভোকেট রেজাউল করিমের বাসায়। নিজের স্ত্রী খুন হয়ে রাস্তায় পড়ে রইল, অথচ এই ভদ্রলোক একবার দেখার প্রয়োজনও মনে করেননি। ব্যাপারটা রিদওয়ানের কাছে শুরু থেকেই খটকা লাগছে। কয়েক মিনিটের মাঝে রেজাউল করিম ড্রয়িং রুমে প্রবেশ করলেন। রিদওয়ান দাঁড়িয়ে হ্যান্ডশেক করে নিজের পরিচয় দিলেন। লোকটি বেশ গম্ভীর গলায় বললেন, আমি অ্যাডভোকেট রেজাউল করিম। রিদওয়ান কবির। রিদওয়ান সংক্ষেপে উত্তর দিলেন। কুশল বিনিময়ের ধার না ধরে রিদওয়ান সরাসরি কাজের কথায় আসলেন। আপনার স্ত্রী খুন হয়েছেন, খবরটা নিশ্চয় শুনেছেন? শুনেছি। রেজাউল করিমের কণ্ঠে কোনো আবেগ নেই। পাশ থেকে হৃদয় এবার ফোরন কাটল। অথচ আপনি আপনার স্ত্রীকে শেষবারের মতো দেখতেও গেলেন না? ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকছে না? রেজাউল করিম কিছুক্ষণ চুপ থেকে নিষ্প্রিয় গলায় বললেন, আমি খবরটা পেয়েছি ঠিকই,
কিন্তু গত 2 দিন ধরে ভীষণ অসুস্থ থাকায় বাড়ি থেকে বের হতে পারিনি। রিদওয়ান এবার মূল পয়েন্টে আসলেন। আপনাদের স্বামী স্ত্রীর মাঝে ঝামেলাটা কী ছিল? আপনারা আলাদা থাকতেন কেন? দিলওয়ারার সাথে আমার সম্পর্ক অনেক দিন ধরেই ভালো যাচ্ছিল না। ও আমার থেকে ডিভোর্স চাইছিল। হৃদয় মনে মনে ভাবল, এই বয়সেও ডিভোর্স? সে কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, ডিভোর্স কেন চাচ্ছিলেন উনি? রেজাউল করিম একটু ইতস্তত করে বললেন, আমি ডিভোর্স দিতে চাইনি, কিন্তু দিলওয়ারা অন্য একজনের সাথে অ্যাফেয়ার ছিল, তাই ও সম্পর্কটা শেষ করতে চেয়েছিল। কথাটা শুনে রিদওয়ান সোজা হয়ে বসলেন। চোখের মনি সরু করে বললেন, তাহলে ব্যাপারটা কি এমন দাঁড়ালো যে স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে আর সেটা আপনি সহ্য করতে না পেরে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন, রাইট? রেজাউল করিম আঁতকে উঠে বললেন, এসব কি বলছেন অফিসার? আমি কেন মারব? আমি ওকে ভালোবাসতাম। রিদওয়ান বাঁকা আসলেন, কে খুনি আর কে নির্দোষ সেটা আমরাই বের করব। তবে তার আগে দিলওয়ারা বেগমের সেই প্রেমিকের নাম আর ঠিকানা দিন। রেজাউল করিম অনিচ্ছা সত্ত্বেও নাম ঠিকানা লিখে দিলেন। রিদওয়ান উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালেন। আজ আসি, আবারও দেখা হবে। তবে মনে রাখবেন, যতদিন কেস চলছে আমাদের না জানিয়ে আপনি শহরের বাইরে কোথাও যাবেন না। রিদওয়ান আর হৃদয় বিল্ডিং থেকে বেরিয়ে পার্কিংয়ের দিকে হাঁটতে শুরু করলো। হৃদয় খানিকটা উত্তেজিত হয়ে বলল, কি মনে হচ্ছে স্যার, উনি কি নিজের স্ত্রীকে খুন করেছেন? রিদওয়ান শান্ত গলায় উত্তর দিল, হতেও পারে আবার নাও হতে পারে। খুনি এত কাঁচা কাজ করার লোক নয়। হঠাৎ পেছন থেকে একটা চপল কণ্ঠস্বর ভেসে আসলো, হে হ্যান্ডসাম। রিদওয়ান আর হৃদয় দুজনেই একসাথে পেছনে তাকালো। দেখলো একটা মেয়ে দৌড়ে তাদের দিকে আসছে। রিদওয়ানের স্মৃতিশক্তি প্রখর, সে এক দেখায় চিনে ফেললো, এ তো গতকালে সেই অদ্ভুত মেয়েটা। হৃদয় নিজের শার্টের কলারটা একটু ঠিকঠাক করে এক পা এগিয়ে গিয়ে ভাব নিয়ে বলল, আমাকে ডাকছেন? সার্কুলা সরাসরি বলে দিল, না আপনাকে না। এক নিমিষেই হৃদয়ের অপমানে মুখটা ছোট হয়ে গেল। সে কাছুমাছু করে রিদওয়ানের পেছনে গিয়ে দাঁড়ালো। সার্কুলার রিদওয়ানের একদম সামনে এসে দাঁড়ালো এবং চওড়া হাসি দিয়ে বলল, আমাকে চিনতে পেরেছেন? আমার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো সার্কুলা। রিদওয়ান হৃদয়কে ইশারায় বলল, পার্কিং লট থেকে গাড়িটা নিয়ে আসতে। সার্কুলা মেয়েটা ভীষণ বাচাল, এক মুহূর্ত চুপ থাকতে পারে না। সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? রিদওয়ান কবির। নামটা আপনার মতো ভীষণ সুন্দর। রিদওয়ান এবার নিজের মনের মধ্যে খুঁতখুত করা প্রশ্নটা করেই ফেলল, আচ্ছা তোমার এই সার্কুলা নামটা কে রেখেছে? এটা কেমন নাম? সার্কুলা হেসে উত্তর দিল, আসলে আমার নাম সাকুরা। রিদওয়ান অবাক হয়ে বলল, ওই যে বললে সার্কুলা। সার্কুলা এবার হাসতে হাসতে নামের রহস্য ফাঁস করলো। এই নামের পেছনে একটা ইতিহাস আছে, চলুন শোনায় আপনাকে। আমার দাদু জাপানে প্রায় 10 বছর ছিলেন। তারপর বাংলাদেশে ফিরে আসার ঠিক পরপরেই আমি জন্ম নেই। তখন উনি আমার নাম দেন সার্কুলা। আসল কথাটা হলো, উনি জাপানি ফুলের নাম অনুযায়ী রাখতে চেয়েছিলেন সাকুরা, কিন্তু তখন নামটা ঠিকমতো মনে না থাকায় তিনি সার্কুলা বানিয়ে ফেলেছেন। যদিও কাগজে কলমে আমার নাম সাকুরা, কিন্তু দাদুর দেওয়া ওই ভুল নামটাই আমার ভীষণ প্রিয়, সার্কুলা। রিদওয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, মনে মনে ভাবল, নাতনি যেমন বাচাল, তার দাদুও নিশ্চয়ই তেমন অদ্ভুত কিসিমে ছিলেন। আজ 2 দিন ধরে হারুন চৌধুরী বেশ অসুস্থ। জ্বরের ঘোরে শরীরটা এমন ভেঙে পড়েছে যে বিছানা থেকে ঠিকঠাক ওঠারও শক্তিটুকুও পাচ্ছেন না। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু এক গ্লাস পানি চাইতেও এখন কাজের লোকেদের হাঁক পেরে ডাকতে হবে। এই পরনির্ভরশীলতা তার মতো জেদি মানুষের সহ্য হচ্ছে না। এমন সময় দরজার পর্দা সরিয়ে একটি মেয়ে ঘরে ঢুকলো। মেয়েটিকে দেখা মাত্রই হারুন চৌধুরী ক্ষেপে উঠলেন। কর্কশ গলায় বললেন, তোমাদের কতবার বলেছি আমার রুমে ঢুকবে না? তোমার জায়গা আমার এই ঘরের চৌকাঠের বাইরে, মনে থাকে যেন। মেয়েটি মাথা নিচু করে বিনীত স্বরে বলল, সরি স্যার, আসলে আপনার সাথে একজন মহিলা দেখা করতে এসেছেন। নাম বললেন মোনালিসা। মোনালিসা নামটা কানে যেতে হারুন চৌধুরীর বলিরেখা পড়া বৃদ্ধ মুখে মুহূর্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, কখন এলো সে? বলতে বলতেই তিনি বিছানা থেকে নামার চেষ্টা করলেন। মেয়েটি বাধা দিয়ে বলল, স্যার আপনি অসুস্থ, এখন নামবেন না। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালেন 50 এক নারী। পরনে সাদা জমিন আর লাল পাড়ের শাড়ি। অত্যন্ত ধীর পায়ে তিনি ভেতরে ঢুকলেন। হারুন চৌধুরী মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন। এ যেন সেই চিরচেনা রূপ, মোনালিসা তার স্ত্রী। কিন্তু হারুন চৌধুরীর রকচটা স্বভাব আর প্রচণ্ড রাগের কারণে আজ তারা যোজন যোজন দূরে। এতদিন পর নিজের সহধর্মিণীকে সামনে থেকে হারুন চৌধুরীর চোখ দুটো নোনা জলে চিকচিক করে উঠল। ধরা গলায় বললেন, কেমন আছো মোনালিসা?
এতদিন কোথায় ছিলে তুমি? মোনালিসা বিছানার পাশে চেয়ারটা টেনে নিয়ে বসলেন। নির্লিপ্ত স্বরে বললেন, ছিলাম কোথাও এক জায়গায়। তুমি কেমন আছো? তুমি বিহীন এই আমি ভালো থাকি কেমনে মোনালিসা? কেন? আমাকে তো বাড়ি থেকে বের করে দেওয়ার সময় বলেছিলে। আর কোনোদিন যেন এই বাড়িতে ফিরে না আসি। হারুন চৌধুরী অনুতপ্ত গলায় বললেন, তখন মাথার ঠিক ছিল না, রাগের মাথায় উল্টোপাল্টা বলে ফেলেছিলাম। তুমি জানো মোনালিসা, আমি এই বিশাল বাড়িতে কতটা একা? মোনালিসা এক টুকরো স্নান হাসি এসে বললেন, একা? বাড়িতে তো এতগুলো কচি মেয়ে রেখে দিয়েছো তোমার সেবা করবার জন্য। হারুন চৌধুরী আঁতকে উঠে বললেন, খোদার কসম মোনালিসা, তুমি চলে যাওয়ার পর থেকে আমি কোনোদিন কোনো পরনারীকে স্পর্শ পর্যন্ত করিনি। তাহলে এতগুলো মেয়ে কি কেবল ঘর সাজিয়ে রাখার জন্য রেখেছো তাই মনে করতে পারো? হারুন চৌধুরী অনেক কষ্টে একটু এগিয়ে আসলেন, কাপা কাপা হাতে নিজের স্ত্রীর হাতটা শক্ত করে ধরে আকুতি জানালেন, ফিরে এসো মোনালিসা, কথা দিচ্ছি আর কোনো দিন তোমার উপরে রাগ করব না। দেখো না কত বৃদ্ধ হয়ে গেছি, আর বাঁচবই বা কয়দিন। একা একা মারা গেলে হয়তো এই রুমেই পচে মরে থাকবো, কেউ টেরও পাবে না। মোনালিসা তপ্ত নিঃশ্বাস ফেলে স্বামীর ঠোঁটে তর্জনী ঠেকিয়ে দিলেন। পরম মমতায় বললেন, ছি, ওভাবে বলো না। দুই জোড়া বৃদ্ধ চোখ একে অপরের দিকে তাকিয়ে রইল নির্বৃদ্ধ হয়ে। দীর্ঘ অপেক্ষার পর একজোড়া তৃষ্ণার্ত মরুভূমি যেন আজ সমুদ্রের দেখা পেল। তেজস্বী নিজের ডেস্কে এক মনে কাজ করছিল। অফিসের ব্যস্ততার কিবোর্ডের খটখট শব্দের মাঝে হঠাৎ তার ডেস্কে ছায়া পড়ল। চোখ তুলে দেখল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিনাকি সাহেব দাঁড়িয়ে আছেন। লোকটার চাহনি তেজস্বীর একদমই পছন্দ না। সে প্রশ্ন করল, তেজস্বী, আপনার ফাইলটা কি কমপ্লিট হলো? ইয়েস স্যার, কিছুক্ষণের মাঝে ফাইলটা আপনার টেবিলে জমা দিয়ে আসছি, তেজস্বী যান্ত্রিক গলায় উত্তর দিল। ম্যানেজার সেখান থেকে সরে না গিয়ে বরং বাঁকা চোখে তেজস্বীর দিকে তাকিয়ে রইল। তেজস্বীর পরনে আজ নেভি ব্লু রঙের একটা চুড়িদার। সে স্পষ্ট বুঝতে পারছে লোকটা তাকে কুরুচিপূর্ণভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তেজস্বীর মনে তখন আগুন জ্বলছে, ইচ্ছে করছে ফাইলটা দিয়ে বদমাইশটার মাথা ফাটিয়ে দিতে। কিন্তু সে জানে একবার যদি সে নিয়ন্ত্রণ হারায় তবে এই লোক আর নিজের পায়ে হেঁটে বাসায় ফিরতে পারবে না। নিজের ভেতরে সেই ভয়ঙ্কর রূপটাকে চেপে রেখে তেজস্বী যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করলো। লোকটা আবার গলা নিচু করে নির্লজ্জের মতো বলল, জানেন তেজস্বী, আপনি না ভীষণ সুন্দর, আর আজকের এই ড্রেসটাতে আপনাকে দারুণ হট লাগছে। তেজস্বী রাগে ফেটে পড়ার উপক্রম হলো, তার চোখ দুটো অপমানে আর ক্ষোভে লাল হয়ে উঠল। ঠিক তখনই একজন পিয়ন এসে দাঁড়ালো। সে বলল, স্যার, বড় স্যার আপনাকে এখনই চেম্বারে রাখছেন। সুযোগ হাতছাড়া হওয়ায় পিনাকি সাহেব কিছুটা অসন্তুষ্ট হলেন। যাওয়ার আগে তেজস্বীর দিকে ঝুঁকে বললেন, বড় স্যারের ওখান থেকে এসে আপনাকে ডাকবো। কিছুক্ষণ পর আমার কেবিনে আসবেন, জরুরি কিছু পার্সোনাল কথা আছে। কথাটা বলেই সে পৈশাসিক একটা হাসি দিয়ে নিজের কেবিনের দিকে হাঁটা দিল। তেজস্বী হাতের কলমটা শক্ত করে চেপে ধরল। লোকটির কপাল সত্যিই ভালো ছিল যে ওই সময় বড় স্যার তাকে ডেকেছিলেন। তা না হলে তেজস্বীর হাতের মার খেয়ে এতক্ষণে তার হাড়গোড় আস্ত থাকতো কিনা সন্দেহ। তেজস্বী মনে মনে লোকটাকে কয়েকটা জঘন্য গালি দিয়ে নিজের মনকে শান্ত করবার চেষ্টা করল। এদিকে আর্যর স্থির দৃষ্টি তার কেবিনের কম্পিউটার স্ক্রিনে। সে সিসিটিভি ফুটেজে তেজস্বীর টেবিলের সব দৃশ্য পরিষ্কার দেখছিল। শুধু তাই নয়, তেজস্বীর ডেস্কের নিচে সে আগেই একটি মাইক্রোপেন বা লিসেনিং ডিভাইস লাগিয়ে রেখেছিল। ম্যানেজারের ওই নোংরা কথাগুলো শোনার পর আর্যর চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে উঠেছে। তেজস্বীর সামনে আর্য নিজেকে বসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দিয়েছে, যাতে সে সবসময় অফিসে থেকেও তেজস্বীর নজরদারিতে থাকতে পারে। আর্য দীর্ঘ কয়েক বছর পর বিদেশে ছিল বলে এই অফিসের হাতে গোনা দুই একজন ছাড়া আর কেউই জানে না আর্যই আসলে এই পুরো সাম্রাজ্যের মালিক। আর্য ইন্টারকমে জেনারেল ম্যানেজারকে ডেকে পাঠালো। লোকটি অত্যন্ত বিনয়ের সাথে ভেতরে ঢুকে বলল, আমাকে ডেকেছেন স্যার? আর্য চেয়ারে সোজা হয়ে বসলো, তার কণ্ঠস্বর বরফের মতো শীতল। বাইরে তেজস্বী টেবিলের সামনে দাঁড়িয়ে কি বলছিলেন? লোকটি ঘাবড়ে গেল, তোতলামি করে বলল, তেমন কিছু না স্যার, এই তো কাজের বিষয়ে একটু কথা বলছিলাম। আর্য শান্তভাবে বলল, ওকে, এবার একটা কাজ করুন। লোকটি অপ্রস্তুত হাসি দিয়ে বলল, জি বলুন স্যার, আপনার প্যান্টটা খুলুন। লোকটি আকাশ থেকে পড়ল, মানে কি বলছেন এসব, শুনতে পাননি? পরিষ্কার বাংলায় বললাম, আপনার প্যান্টটা এখনই খুলে ফেলুন। স্যার, আপনার মাথা ঠিক আছে? আর্য এবার বাঘের মতো গর্জন করে উঠল, তোর প্যান্ট খোল, তা না হলে আজ তোর এমন অবস্থা করব যে জীবনে আর কোনো দিন কোনো মেয়ের সাথে অসভ্যতা করার অনুভূতিই থাকবে না তোর। লোকটি কাঁপতে কাঁপতে বলল, সরি স্যার, কিন্তু আমি কি করেছি? কি করেছিস? তেজস্বীকে কি বললি? হট?
ভয়ে লোকটির কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে শুরু করলো। আর্য উঠে দাঁড়িয়ে লোকটির গালে কষে এক চড় বসিয়ে দিল। মাত্র ৩ পর্যন্ত গুনবো, এর মাঝে তুই নিজের প্যান্ট খুলবি। এক। উপায় না পেয়ে লোকটি নিজের প্যান্ট খুলে ফেললো। পরনে শুধু একটা লম্বা শার্ট আর প্যান্ট। আর্য এক পৈশাচিক হাসি দিয়ে বলল, এবার এভাবেই বাইরে যা, সবার সামনে গিয়ে বলবি এই অফিসে যত মেয়ে আছে সবাই তোর আপন বোন। লোকটি কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, মাফ করেন স্যার, এখনো বিয়ে করিনি। সবাই বোন হলে আমি বিয়ে করব কাকে? আর্য রাগী চোখে তাকিয়ে বলল, চুপ। একটা বাড়তি কথা বলে বিয়ে করার মতো অবস্থায় তোকে আর রাখবো না। নিরুপায় হয়ে লোকটি ওই অবস্থাতে বাইরে বেরিয়ে গেল। অফিসের সব কর্মীরা লোকটির এমনই দশা দেখে হাসাহাসি শুরু করে দিল। লোকটি সোজা তেজস্বীর সামনে গিয়ে দাঁড়ালো। তেজস্বী অবাক হয়ে একবার তাকালো, তারপর নির্লিপ্তভাবে আবার কাজে মন দিল। লোকটি ডুকরে কেঁদে উঠে বলল, আম্মা জান, আমারে মাফ করে দেন। জীবনে আর কোনো দিন এমন ভুল হবে না। তেজস্বী কিছুই বলল না, তার চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। লোকটি চলে যাওয়ার পর তেজস্বী একবার বসের কেবিনের বন্ধ দরজার দিকে তাকালো। সে গভীর ভাবনায় পড়ল, কে এই লোকটাকে এভাবে জনসমক্ষে বেইজ্জত করে তার কাছে মাপ চাইতে বাধ্য করলো।